ইন্টারভিউয়ের জন্য দেরি হচ্ছিল, মেয়েটি লিফট চাইল, আর কোটিপতি ছেলেটি যা করল, মানবতাও কেঁদে উঠল। সেই একটা লিফট জীবনের এমন মোড় দিল, যেখানে সফর তো কিছু মিনিটের ছিল, কিন্তু তার প্রভাব রইল পুরো জীবন ধরে। নিচে সেই টপকানো ছাদের নিচে দাঁড়িয়েছিল অনন্যা, হাতে ফাইল, চুল ভেজা, আর চেহারা সেই অস্থিরতায় ভরা যা শুধু তখনই হয় যখন কারো জীবন একটি সুযোগের ওপর নির্ভর করে থাকে। কিন্তু যে রুটের তার প্রয়োজন, তার কোনো খবর নেই। চারপাশের ভিড় কমে গিয়েছিল, লোক ছাতা খুলে নিজেদের রাস্তায় চলে গিয়েছিল, কিন্তু সে সেখানেই দাঁড়িয়ে রইল। ফাইলের কাগজ বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, সে সেগুলোকে বুকে জড়িয়ে ধরল, যেন নিজের আশাকে ভিজতে বাঁচাচ্ছিল। বৃষ্টি বাড়ল তো সে এগিয়ে গেল, রাস্তার ধারে গিয়ে দাঁড়ালো, আর যেতে থাকা গাড়ির দিকে হাত দেখালো। প্রথম গাড়িটি চলে গেল, দ্বিতীয়টি থামার প্রয়োজন মনে করল না, তৃতীয়টির কাঁচের ওপারে কোনো ব্যস্ত মানুষ ফোনে কথা বলছিল, সে উপেক্ষা করল। এখন তার জুতো কাদায় দেবে গিয়েছিল, কিন্তু তার চোখে জেদ ছিল। সে আকাশের দিকে তাকালো আর আস্তে করে বলল, ভগবান, আজ শুধু এতটুকু করে দাও যে আমি যেন দেরি না করি। এতক্ষণে একটা কালো এসইউভি তার কাছে এসে থামল। গাড়ির জানালা নামল আর একটি গভীর আওয়াজ শোনা গেল। কোথায় যেতে হবে? অনন্যা ইতস্তত করে বলল, সিটি টাওয়ার, ইন্টারভিউয়ের জন্য। সামনে বসা ব্যক্তি আরিয়ান, সাদা শার্ট, গ্রে স্যুট এবং সুদর্শন চেহারা, ঘড়ির দিকে নজর দিয়ে বলল, বসুন, আমি সেই দিকেই যাচ্ছি। সে এক মুহূর্তের জন্য ইতস্তত করল, কিন্তু বৃষ্টি তাকে ভাবতে মানা করে দিয়েছিল। সে গাড়িতে উঠে পড়ল, ভেজা ফাইল কোলে রাখল। দুঃখিত, সিট ভিজে যাবে, সে বলল। আরিয়ান মুচকি হেসে বলল, কোনো ব্যাপার না, সিট শুকিয়ে যাবে, সুযোগ রোজ আসে না। কারটি চলতে শুরু করল। বৃষ্টির ফোঁটা কাঁচের ওপর পড়ে রাস্তার চেহারায় দ্যুতি ছড়াচ্ছিল। গাড়ির ভেতরে কেবল হালকা পারফিউমের গন্ধ। অনন্যা আস্তে করে শুধু বলল, হ্যাঁ, খুব দরকারি। সে এতটুকুই বলল, কিন্তু সেই একটি বাক্যে না জানি কত গল্প লুকিয়েছিল। আওয়াজে ঘাবড়ে যাওয়া ভাব ছিল, কিন্তু ভেতরে কোথাও একটি অটল বিশ্বাসও ছিল, যেন কেউ নিজের সাথে ওয়াদা করেছে যে যাই হয়ে যাক, আজ হার মানা যাবে না। আরিয়ান সাইড মিরারে তার ঝলক দেখল। সে ফাইলটিকে কোলে শক্ত করে ধরে বসেছিল, যেন সেটি ছুটে গেলে জীবনের অবলম্বনই ভেঙে যাবে। কিছু মুহূর্ত গাড়িতে নীরবতা রইল। তারপর আরিয়ান ধীরে ধীরে জিজ্ঞেস করল, প্রথম ইন্টারভিউ? অনন্যা হালকা করে শ্বাস নিল, না স্যার, তৃতীয়। আগের দুটিতে পৌঁছতেই পারিনি। একদিন বাস ছুটে গিয়েছিল, অন্যদিন মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। সে থেমে গেল, যেন নিজের কথা থামাতে চাইছিল। আরিয়ান কিছু বলল না, শুধু হালকা করে মাথা নাড়াল এবং গাড়ির গতি সামান্য বাড়াল। বৃষ্টির ফোঁটা এখন ওয়াইপার থেকে সরে কাঁচের কিনার দিয়ে গড়িয়ে পড়ছিল। সে আবার বলল, আজ যদি দেরি হয়ে যায় তাহলে হয়তো পরের সুযোগ পাবই না। ঘরে এমন পরিস্থিতি নেই যে বারবার চেষ্টা করা যায়। আরিয়ান প্রথমবারের মতো তার চোখে দেখল। সে ক্লান্ত ছিল, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা ধনীদের মধ্যে সাধারণত থাকে না, একটি সত্যিকারের সংকল্প। সে মুচকি হেসে বলল, মনে হচ্ছে জীবন তোমার সাথে একটু কঠোর ব্যবহার করেছে। অনন্যা চোখ নামাল। কঠোরতা নয় স্যার, শুধু আশার দামটা একটু বেশি রেখেছে, সে বলল। আরিয়ান মুচকি হাসল। সে প্রথমবারের মতো কোনো অচেনা মেয়ের কথায় এত গভীরতা অনুভব করছিল। কিছুক্ষণ পরে রাস্তায় ট্রাফিক সিগন্যাল পড়ল, গাড়ি থেমে গেল। বাইরে ভেজা কিছু শিশু ফুল বিক্রি করছিল। একটি ছোট ছেলে গাড়ির কাছে এসে বলল, সাহেব, ফুল নিয়ে নিন। আরিয়ান মাথা নাড়াল, চাই না। কিন্তু তখনই অনন্যা পার্স থেকে টাকা বের করে ছেলেটিকে দিল। ছেলেটির চোখে চমক এলো। সে বলল, দিদি, ভগবান তোমার মনস্কামনা পূরণ করুক। আরিয়ান মুচকি হেসে বলল, মনে হচ্ছে ইন্টারভিউয়ের আগেই তুমি আশীর্বাদ পেয়ে গেলে। সে হাসল, কিন্তু তার হাসির পেছনে তখনও একটা চিন্তা ছিল। সিগন্যাল সবুজ হল, গাড়ি আবার চলতে শুরু করল। আরিয়ান জিজ্ঞেস করল, কতদূর তোমার অফিস? প্রায় ২০ মিনিট, যদি ট্রাফিক না থাকে তো। আর যদি থাকে, তাহলে হয়তো আবারও দেরি হয়ে যাবে। আরিয়ান হালকা করে অ্যাক্সেলারেটর চাপল। গাড়ির ভেতরে কেবল ওয়াইপারের আওয়াজ আর বাইরে বৃষ্টির সুর ছিল। আরিয়ান আবার কথা শুরু করল, তোমার বাবা কি করেন? অনন্যা জানালার বাইরে দেখতে দেখতে বলল, নেই, যখন আমার ১২ বছর বয়স ছিল তখন। সে চুপ হয়ে গেল।
আরিয়ান বলল, আমার জিজ্ঞেস করা উচিত হয়নি। সে মুচকি হাসল। না স্যার, এখন অভ্যেস হয়ে গেছে। লোক জিজ্ঞেস করে তো আমি শুধু মুচকি হাসি। আরিয়ান গভীর শ্বাস নিল, তারপর পরিবেশ হালকা করার জন্য বলল, তুমি খুব কথা বলো। সে হেসে উঠল। আরে না স্যার, শুধু আবহাওয়াটা একটু ভালো লাগছিল তাই। আর সে লজ্জা পেয়ে চুপ হয়ে গেল। গাড়ির ভেতরে এক মুহূর্তের জন্য পরিবেশ হালকা হলো। আরিয়ান বলল, তোমার মতো মেয়েরা আজকাল কম দেখা যায়। কেন? কারণ বেশিরভাগ লোক চাকরিতে ইজ্জত খোঁজে, আর তুমি ইজ্জত দিয়ে চাকরি। সে শুধু বলল, কারণ স্যার, খিদে কেবল পেটের হয় না, কখনো কখনো আত্মসম্মানও ক্ষুধার্ত থাকে। আরিয়ান মুচকি হাসল। এই রকম সংকল্প সেই সব মেয়েদের চোখে থাকে যারা সমস্যা থেকে বেরিয়ে এসেও হাসে। গাড়ি সিটি টাওয়ারের সামনে পৌঁছল। ইমারতের চমকের মধ্যেও সেই কিছু মুহূর্তের জন্য চুপ রইল, যেন হৃদয় নিজেকে তৈরি করছিল। এইখানেই নেমে যাও, আরিয়ান বলল। হ্যাঁ স্যার, ধন্যবাদ। আরিয়ান বলল, ভেতরে গিয়ে শুধু মনে রেখো যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে যে চায় তুমি জিতে যাও। অনন্যা তার চোখে দেখল, সেই মুহূর্তে বৃষ্টিও থেমে গিয়েছিল। সে মুচকি হাসল, মাথা নিচু করল আর বলল, ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করব যেন আপনাকে নিরাশ না করি। সে নেমে গেল। আরিয়ান তাকে চলে যেতে দেখল। গাড়ির কাঁচের ওপর এখন শুধু হালকা কুয়াশা ছিল, যেন সময় তার ভাবনাকে অস্পষ্ট করে দিয়েছিল। সে আকাশের দিকে তাকালো আর বিড়বিড় করল, জানি না কেন, কিন্তু মনে হচ্ছে এই সাক্ষাৎ এখানে শেষ হবে না। আর সত্যি, ভাগ্যও ঠিক করে নিয়েছিল যে গল্প এখন শুধু লিফট পর্যন্ত থামবে না, বরং সেই সফর থেকে এগিয়ে যাবে যেখানে জীবন কোনো নতুন মোড়ের দিকে বাঁক নিতে চলেছিল। 3 দিন পর বৃষ্টি এখন থেমে গিয়েছিল, কিন্তু আকাশে আবছাভাব তখনও বাকি ছিল, যেন সময় রোদকে কিছুক্ষণের জন্য আটকে রেখেছিল। অনন্যা তার ছোট ঘরে বসেছিল, মোবাইল বারবার দেখছিল। স্ক্রিন জ্বলে উঠছিল, আবার নিভে যাচ্ছিল। প্রতিবার একটা আশা ভাঙছিল আর নতুন ভয়ে জন্ম নিচ্ছিল। সে গভীর শ্বাস নিয়ে উঠল, ব্যাগ নিল আর বলল, মা, ওষুধ আনতে যাচ্ছি, একটু পরে ফিরব। ভেতর থেকে সুধা দেবীর ক্লান্ত আওয়াজ এলো, বেটা, ধীরে যাস, বৃষ্টি তো থেমেছে, কিন্তু হাওয়া ঠান্ডা। সে মুচকি হাসল, শুধু ওষুধ নিয়ে ফিরছি মা। রাস্তা এখনও ভেজা ছিল, জলের ফোঁটা কিনারায় জমেছিল, আর হাওয়ায় মাটির গন্ধ টাটকা ছিল। সে মেডিকেল স্টোরে পৌঁছাল, কাউন্টারে স্লিপ রাখল, ভাইয়া, এই ওষুধটা চাই। ফার্মাসিস্ট কাঁচের পিছন থেকে প্যাকেট বের করল আর বলল, 450 টাকা। সে পকেটে হাত দিল। সেখানে কিছু পুরনো বাসের টিকিট। ভাইয়া, অর্ধেক এখন দিয়ে দিই, অর্ধেক কাল? না ম্যাডাম, আমাদের এখানে ধারে দেওয়া হয় না। সে এক মুহূর্তের জন্য থামল, মুচকি হাসল আর ধীরে করে বলল, ঠিক আছে, থাক। সে বাইরে বেরোল। বৃষ্টির পরের হাওয়া এখন ঠান্ডা ছিল, আর তার পাগুলো ভারী। সে হাঁটতে হাঁটতে নিজের মনে বিড়বিড় করল, কখনো কখনো পরিশ্রম করার পরেও ভাগ্য শুধু মুচকি হেসে এগিয়ে যায়। সেই স্লিপ হাতে নিয়ে সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল, যখন সামনে দিয়ে সেই কালো এসইউভিটি গেল। কিছুটা দূরে গাড়িটি থেমে গেল। সেই আরিয়ান। গাড়ি থেকে নেমে সে অনন্যার দিকে এগিয়ে এলো। কোথায় যাচ্ছ? সে চোখ তুলল, চোখ নামিয়ে নিল। কোথাও না স্যার। ওষুধ নিতে গিয়েছিলে, কিন্তু নিতে পারোনি? সে চুপ রইল। আরিয়ান বলল, কথা বলো। নিতে পারতাম, কিন্তু টাকা কম পড়েছিল। আরিয়ান কিছু মুহূর্ত তার দিকে দেখল। কত টাকা ছিল? 450। আর তোমার কাছে? 200। আরিয়ান পার্স থেকে টাকা বের করে এগিয়ে দিল। নাও, নিয়ে নাও। সে পিছিয়ে গেল। না স্যার, আমি কারো কাছ থেকে ধার নিই না। আরিয়ান মুচকি হাসল। এটা ধার নয়, এটা সেই লিফটের মূল্য যেটা তুমি সেদিন নাওনি। অনন্যা অবাক হয়ে গেল। তার চেহারায় এমন একটা ভাব ছিল যেন কোনো অচেনা মানুষ তাকে বুঝে নিয়েছে। কিছু না বলে সে ধীরে ধীরে টাকাটা নিল আর দোকানের দিকে ফিরে গেল। আরিয়ান সেখানেই দাঁড়িয়ে রইল, বৃষ্টিতে ভেজা রাস্তায়, শুধু তার দিকে দেখতে দেখতে। কিছুক্ষণ পরে সে ফিরল, ওষুধ হাতে। ধন্যবাদ স্যার, সে বলল। হিসাব করে নিও, আমি তোমার মাইনে থেকে কেটে নেব, আরিয়ান বলল। সে মুচকি হাসল। না স্যার, আমি হিসাব রাখব না, কারণ কিছু জিনিসের হিসাব রাখা হয় না, শুধু মনে রাখা হয়। সে মুচকি হাসল, আর সেই হাসিতে ক্লান্ত সত্যতা ছিল। আপনি কিভাবে জানলেন যে মায়ের ওষুধ ছিল? কারণ যে নরম হাতে তুমি সেই স্লিপটা ধরেছিলে, তা কোনো আপনজনের জন্যই হতে পারত। তার চোখে জল ভরে এলো, কিন্তু সে ফিরল না, শুধু মাথা নিচু করে বলল, ধন্যবাদ, আর এগিয়ে গেল। আরিয়ান সেখানেই দাঁড়িয়ে দেখতে রইল। শহরের ভিড়ে সেই মেয়েটি যেন কোনো আলাদা আলো দিয়ে তৈরি।
সাদগীতেও শক্তি ছিল। 3 দিন পর সকালে হালকা রোদ এসেছিল। দরজার ঘণ্টা বাজল। অনন্যা দরজা খুলল। বাইরে কুরিয়ার বয় ছিল। ম্যাডাম, ওরিয়েন্ট টেক সলিউশন থেকে পার্সেল। সেই কাঁপানো হাতে খাম খুলল। তার চোখ থেকে জল পড়ল। সে দৌড়ে মায়ের কাছে পৌঁছাল। মা, চাকরি হয়ে গেছে। সুধাদেবীর চোখও ভিজে গেল। বলেছিলাম না বেটা, অপরবালা দেখে, শুধু সময় নেয়। প্রথম দিন অফিস। সিটি টাওয়ারের সেই গেট, সেই সিকিউরিটি গার্ড, সেই রিসেপশন। শুধু পার্থক্য এতটুকু ছিল যে এখন তার পায়ে ভয় নয়, বিশ্বাস ছিল। রিসেপশনিস্ট মুচকি হেসে বলল, আপনার রিপোর্টিং মিস্টার আরিয়ান কাপুরকে করতে হবে। সে চমকে গেল। আরিয়ান কাপুর? তার ঠোঁট কাঁপল। সে ধীরে ধীরে তার কেবিনের দিকে এগিয়ে গেল। দরজা খুলল। সেই চেহারা, সেই হাসি, সেই সাদগী। আরিয়ান চোখ তুলল। ওয়েলকাম মিস আনান্যা। দেরিতে হলেও সঠিক জায়গায় পৌঁছছ। সে হতভম্ব হয়ে গেল। আপনি আপনি এই কোম্পানির সিইও? সে মুচকি হেসে বলল, হ্যাঁ, তবে আমি ইচ্ছে করে তোমাকে আগে বলিনি। সে চুপ রইল। আরিয়ান এগিয়ে এলো এবং শান্ত স্বরে বলল, কারণ আমি চেয়েছিলাম যে তুমি তোমার পরিশ্রম দিয়ে তোমার লক্ষ্যে পৌঁছাও। তোমার কখনো যেন এমন না লাগে যে এই পদ তোমাকে আমার লিফটের কারণে দেওয়া হয়েছে। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি কতটা মজবুত। আর আজ জবাব তোমার সামনে আছে। সে তার কথা শুনতে রইল। চোখ সজল ছিল, কিন্তু মুখে গর্ব ছিল। সে শুধু বলল, যদি সেদিন আপনি না পেতেন তাহলে হয়তো আমি এখনও রাস্তায় থাকতাম। আরিয়ান মুচকি হেসে বলল, আর যদি তুমি সেদিন না আসতে তাহলে আমি শুধু সেই মানুষটা থাকতাম যে শুধু বিজনেস বুঝত, মানুষ নয়। ঘরে কিছু মুহূর্তের নীরবতা রইল। জানালার ওপারে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। দিন কাটতে লাগল। অনন্যা নিজের কাজে ডুবে থাকত, আর আরিয়ান তাকে দূর থেকে দেখত। সে প্রতি সকালে তার আসার অপেক্ষা করত। সে জানত কিছু সম্পর্ক ইজহার চায় না, শুধু সম্মানের সাথে নিজেদের জায়গা তৈরি করে নেয়। এক সন্ধে অফিস খালি হয়ে গিয়েছিল। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়েছিল আর বাইরে বৃষ্টি আবার ফিরে এসেছিল। অনন্যা যেতে শুরু করলে সে আস্তে করে বলল, অনন্যা। জি স্যার। বৃষ্টি আবার এসে গেছে, ছেড়ে দিই? সে হালকা মুচকি হেসে বলল, এবারে লিফট নয় স্যার, শুধু আপনার জিজ্ঞেস করাটাই যথেষ্ট। সে চলে গেল আর আরিয়ান চুপচাপ তাকে যেতে দেখল। বৃষ্টির ফোঁটা আবার কাঁচের উপর পড়তে লাগল, কিন্তু এইবার সে ভিজছিল না, শুধু হাসছিল। কারণ সে এখন বুঝে গিয়েছিল সত্যিকারের সম্পর্ক সেটাই হয় যাতে কেউ চায় না, শুধু অপেক্ষা করে। কিন্তু কখনো কখনো ভাগ্য কারো নীরবতাকে বেশি দিন দেখতে পারে না। এক সকালে অনন্যা আসেনি। আরিয়ান যেখান থেকে অনন্যা আসত সেই দিকটাই দেখছিল। হাতে ফাইল, মুখে সেই সাদগী, আর চোখে এমন একটা চমক যা পরিশ্রম থেকে জন্ম নেয়, কোনো মেকআপ থেকে নয়। সে বহুবার নিজেকে বলতো, না আরিয়ান, তুমি সিইও, তাকে বিরক্ত করবে না। কিন্তু মন কি মানে? কখনো মিটিংয়ের বাহানায়, কখনো ফাইলের নাম করে। অনন্যা প্রতিবার মুচকি হেসে গুড মর্নিং স্যার বলতো, আর আরিয়ানের দিনটা তৈরি হয়ে যেত। কিন্তু অনন্যার মনে এখনও সেই দূরত্ব ছিল যা ইজ্জত আর পেশার রেখা টেনে দেয়। সে তার মনের প্রতিটি অস্থিরতাকে কাজে ডুবিয়ে দিত। সে জানত আরিয়ান শুধু তার বস। পরের দিনও সে আসেনি। তারপর তৃতীয় দিন, তার সিট খালি ছিল আর আরিয়ানের অস্থিরতা বাড়ছিল। সে এইচআরকে বলল, মিস অনন্যার কোনো খবর? স্যার, শুনেছি তার মায়ের শরীর খুব খারাপ। আরিয়ান কিছু না ভেবে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ঠিকানা নিল আর সন্ধে পর্যন্ত সে অনন্যার ছোট বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। দরজা খুলল, সামনে সেই চেহারা, কিন্তু ক্লান্ত, চোখের নিচে কালি আর ঠোঁট কাঁপছিল। সে বলল, স্যার, আপনি এখানে? আরিয়ান শুধু বলল, আমি খবর পেলাম যে মা অসুস্থ। চলুন হাসপাতালে যাই। তারা দুজন মাকে নিয়ে হাসপাতালে পৌঁছাল। ডাক্তার সাথে সাথে ভর্তি করে নিল। ব্লাড প্রেশার খুব নিচে নেমে গিয়েছিল। আরিয়ান সেখানেই দাঁড়িয়ে রইল, বিলিং, ওষুধ সবকিছু নিজে করল। সারা রাত হাসপাতালের বাইরে বসে রইল। সকালে যখন অনন্যা চোখ মুছল, আরিয়ান বলল, কাজ পরে হবে, এখন শুধু তোমার প্রয়োজন। সে কেঁদে ফেলল। আপনি প্রতিবার কেন সাহায্য করেন স্যার? আরিয়ান জবাব দিল, কারণ যখন প্রয়োজনের সময় কেউ হাত ধরে নেয় তখন সেটা সম্পর্ক হয়ে যায়, নাম যাই হোক না কেন।
সেই দিন প্রথমবারের মতো অনন্যা তাকে শুধু নিজের বস হিসেবে দেখেনি, বরং একজন এমন মানুষ হিসেবে যে কথা না বলেও অনেক কিছু দিয়েছিল। কিছুদিন পর সুধাদেবী সুস্থ হয়ে উঠলেন, আর যখন হাসপাতাল থেকে ঘরে ফিরলেন তখন বললেন, বেটা, ভগবান তাকে খুশি রাখুক। সে সেই ফেরেস্তা যে মানুষ হয়ে আমাদের ঘরে এসেছিল। আরিয়ান এখন রোজ জিজ্ঞেস করত, মা কেমন আছেন? আর অনন্যা প্রতিবার বলতো, এখন আগের চেয়ে ভালো আছেন, আপনার কারণে। ধীরে ধীরে জীবন আবার ছন্দে ফিরল। অনন্যা অফিসে ফিরল, আর আরিয়ান শুধু বলল, তোমার চেয়ে তোমার অপেক্ষা করছিল। সে মুচকি হাসল। আর সম্ভবত আপনিও। আরিয়ান চুপ করে রইল, কিন্তু হাসি লুকিয়ে রাখতে পারল না। কিছু সপ্তাহ পর কোম্পানির সবচেয়ে বড় মিটিং হল। অনন্যা নিজের প্রেজেন্টেশন দিয়ে সবাইকে চমকে দিল। ক্লায়েন্ট বলল, এই মেয়েটির মধ্যে দম আছে। আরিয়ান জবাব দিল, হ্যাঁ, এটাই আমাদের কোম্পানির ভবিষ্যৎ। সন্ধ্যা নামতে নামতে অফিস খালি হয়ে গিয়েছিল। অনন্যা ফাইল গোছাচ্ছিল, যখন আরিয়ান হাতে দুটো কফি নিয়ে তার কাছে এলো। ভাবলাম, জয়ের কফি একসাথে পান করা যাক। সে হেসে উঠল, জয় আমার নয় স্যার, কোম্পানির। কোম্পানি তো অনেক আগেই জিতে গিয়েছিল, আজ জয় তোমার। জানালার পাশে দুজন দাঁড়িয়ে গেল। বাইরে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল। অনন্যা বলল, অদ্ভুত তাই না? যখনই কিছু ভালো হয় বৃষ্টি চলে আসে। আরিয়ান মুচকি হাসল, হ্যাঁ, মনে হচ্ছে বৃষ্টি আমাদের ভালোবাসার গোপন সাক্ষী। দিন কেটে গেল। তারপর খবর এলো যে আরিয়ান কিছু মাসের জন্য বিদেশ যাচ্ছে। অনন্যা শুধু বলল, আপনি ফিরে আসবেন তো? আরিয়ান মুচকি হেসে জবাব দিল, নিশ্চয়ই, কারণ কিছু অপেক্ষা শুধু আবহাওয়া করে না, মানুষও করে। সে চলে গেল, আর তার চলে যাওয়ার পর অফিস খালি খালি লাগতে লাগল। অনন্যা প্রতি সন্ধ্যায় জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখত, যেন ফোঁটাগুলো তার মনের নীরবতার সাথে কথা বলত। 6 মাস পর সেই কালো এসইউভি সিটি টাওয়ারের সামনে এসে থামল। আরিয়ান নামল, আর তার চোখ সবার আগে অনন্যাকে খুঁজছিল। সে করিডোর থেকে বেরোল, সেই সাদগি, সেই হাসি। দুজনের চোখ মিলল, আর সেই মুহূর্তটা যেন সময় থেমে গিয়েছিল। আরিয়ান বলল, বৃষ্টি আবার এসে গেছে অনন্যা। হ্যাঁ স্যার, মনে হচ্ছে আবহাওয়াও আমাদের গল্প পছন্দ করেছে। দুজন জানালার পাশে দাঁড়ালো। বাইরে বৃষ্টি ছিল, ভেতরে শান্তি। সেই নীরবতায় যেন সবকিছু না বলেও বলা হয়ে গিয়েছিল। আরিয়ান তার দেখতে দেখতে ধীরে সরে বলল, সেই দিন তুমি আমার কাছে লিফট চেয়েছিলে, হয়তো আজ সময় চায় যে আমি তোমাকে সারা জীবনের জন্য সাথে দিই। অনন্যা চুপ রইল, তার চোখ ঝুঁকে গেল। ঠোঁটে হালকা হাসি ছিল। সে কিছু বলল না, কারণ কিছু জবাব শব্দ দিয়ে নয়, অনুভূতি দিয়ে দেওয়া হয়। আরিয়ান তার হাত ধরল। সেই নরম স্পর্শে তাদের দুজনের জীবনের দুটো সফর যেন এক হয়ে গেল। আজ থেকে আমি তোমার প্রতিটি সফরের সাথে থাকব। সেই মুহূর্তটি কোনো ফিল্মি দৃশ্যের মতো ছিল না, বরং সত্যিকারের জীবনের সবচেয়ে নীরব আর সবচেয়ে সুন্দর স্বীকারোক্তি ছিল। বাইরে বৃষ্টি এখন থেমে গিয়েছিল, শুধু জানালার কাঁচের ওপর কিছু ফোঁটা বাকি ছিল, যেন জীবনও স্বস্তির শ্বাস নিয়েছিল। কিছু মাস পর দুজন সাদগি দিয়ে বিয়ে করে নিল। না কোনো হট্টগোল, না কোনো লোক দেখানো, শুধু মায়ের দোয়া, কিছু কাছের মানুষ, আর দুটি সত্যিকারের হৃদয় যা এখন এক হয়ে গিয়েছিল। আরিয়ান মুচকি হেসে বলল, এখন কোনো লিফট নয় অনন্যা, এখন প্রতিটি রাস্তা আমাদের। অনন্যার চোখে সেই শান্তি ছিল যা শুধু বিশ্বাস থেকে আসে। জীবনের এটাই আসল অর্থ। কখনো কখনো কারো একটি ছোট্ট সাহায্য অন্য কারো পুরো পৃথিবী বদলে দেয়। আরিয়ান সাহায্য করেছিল, কিন্তু বদলে সে যা পেয়েছিল তা সম্পদ দিয়ে নয়, হৃদয় দিয়ে পাওয়া যায়। একটি সম্পর্ক, সত্যিকারের আর নামহীন। তো ভাবুন, যদি প্রতিটি আরিয়ান কোনো অনন্যাকে শুধু একবার বোঝার চেষ্টা করে, যদি প্রতিটি মানুষ কারো বাধ্যবাধকতাকে টিটকারিতে পরিণত না করে সাহায্য করে, তাহলে কি এই পৃথিবীটা একটু আরও সুন্দর হবে না? যদি আপনারও মনে হয় যে মানবতাই সবচেয়ে বড় ভালোবাসা, তবে কমেন্টে শুধু এতটুকু লিখুন, আমিও কোনো অনন্যাকে লিফট দিতে চাই। আর যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে মানুষের মতো থাকুন, মানুষের পাশে থাকুন। ততদিন পর্যন্ত মানবতা পালন করুন, ভালোবাসা ছড়ান, আর কারো সাহায্য করা থেকে পিছিয়ে থাকবেন না। জয় হিন্দ, জয় ভারত।